supported by the Leprosy Mission International Bangladesh. প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বিশ্ব কুষ্ঠ দিবস 2025 উপলক্ষে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এটিএন নিউজের আয়োজন বিশেষ টকশোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ করি। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং আমাদের সাথে আরও যোগ দিয়েছেন জনাব সলোমন সুমন হালদার, এক্সিকিউটিভ ডিরেক্টর দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা যেহেতু বিশ্ব কুষ্ঠ দিবস 2025 এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের আজকের এই আয়োজনটি সাজিয়েছি। একেবারে শুরুতেই আমি আপনার কাছে আসতে চাই, এবং যখন আমরা বলছি যে আমাদের প্রতিপাদ্য বিষয় বা একটি ট্যাগলাইন বলছি যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমরা কুষ্ঠমুক্ত দেশ করতে চাই, একেবারে শুরুতেই যদি আমাদেরকে বলতেন যে এই যে প্রতিপাদ্য বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করছি, আমরা কি কি উদ্দেশ্য সাধন করতে চাই, এবং কুষ্ঠর ব্যাপারে যদি একেবারে সাধারণ মানুষের জন্য কোনো তথ্য আপনি দিতে চান। ধন্যবাদ এটিএন নিউজকে বিশেষভাবে আজকের দিনে এই আয়োজনের জন্য, এবং সহ-আলোচক স্যারকেও ধন্যবাদ দেই। এই উত্তরটির একটু ভূমিকা যদি আমি এইভাবে দেই, আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তালিকা আছে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ, এখন সম্ভবত 20টি রোগকে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বা এনটিটি হিসেবে লিস্ট আউট করা হয়। তার মধ্যে কুষ্ঠ একটি লিস্টেড ডিজিজ। তো এটা নামকরণ থেকে আমরা বুঝি যে কুষ্ঠকে নিয়ে এক ধরনের অবহেলা আছে, এবং বিশ্ব কুষ্ঠ দিবস বা ওয়ার্ল্ড লেপ্রসি ডে এইটা পালন করা, অবজার্ভ করা, এটা আমাদের জন্য একটা সেই সুযোগ এনে দেয় যেখানে কুষ্ঠ রোগ বা কুষ্ঠরোগীরা যে অবহেলার শিকার, সেই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং বিভিন্ন অংশীজনদের সাথে কুষ্ঠরোগ সম্বন্ধে তুলে ধরা, এবং যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছেও কুষ্ঠরোগ নির্মূলের লক্ষ্যে আমাদের যে করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার একটা প্রয়াস বা সুযোগ আমরা নেই। সেই লক্ষ্যে বিশ্ব কুষ্ঠ দিবসের একটা বিশেষ ভূমিকা আছে। এবং আমরা যদি এটা খেয়াল করি যে বাংলাদেশে প্রতি বছর আনুমানিক 3.5 থেকে 4 হাজার কুষ্ঠরোগী শনাক্ত করা হয় বা শনাক্ত হয় নতুনভাবে। এই সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়। আমরা যদি টিবির সাথে তুলনা করি, এটা অনেক কম, কিন্তু এই রোগটিকে নির্মূল এখনও করা যায়নি। তাহলে এটা মোটামুটি বুঝতে হয় যে এইটি নিয়ে এক ধরনের অবহেলা আছে সামগ্রিকভাবে। যে ধরনের অ্যাটেনশন এটাকে নিয়ে দেওয়া উচিত, হয়তো সেই অ্যাটেনশনটা এখানে আমরা দিতে পারিনি, এবং হতে পারে এই সংখ্যা হিসাবে এটাকে বিবেচনা করে এই রোগটির ব্যাপারে যতটুকু গুরুত্ব দেওয়া উচিত সেটা আমরা দিতে পারিনি। সেজন্য এই রোগটি এখনও বিদ্যমান আছে। আমরা যদি এই সংখ্যাটাকে বিশ্লেষণ করি গত 15-20 বছর, একটা জায়গাতে গিয়ে দেখব যে এটি এই 3 থেকে 4 হাজারের এর মধ্যেই সীমাবদ্ধ আছে, যার কারণে এটা প্রতীয়মান হয় যে আমরা আসলে এটাকে নির্মূল করার লক্ষ্যে আমাদের যে কার্যক্রম সেটিকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেনি, যার কারণে কুষ্ঠরোগ এখনও বাংলাদেশে বিদ্যমান রয়েছে। যে থিমের কথা আমরা শুনেছি, যে প্রতিপাদ্যের কথা, এবং সেই থিমের মধ্যেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিহিত আছে। আপনি যদি ইংরেজিতে এটিকে দেখেন, এটা বলা হচ্ছে ইউনাইট, অ্যাক্ট অ্যান্ড এলিমিনেট, এবং বাংলায় যেটা বলা হচ্ছে যে ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ করি। তাহলে এটি প্রতীয়মান হয় যে একটা ইউনাইটেড অ্যাকশন প্রয়োজন আছে। আমাদের কিছু কাজ করতে হবে, যে কাজটা না করার কারণে এখনও কুষ্ঠ বিদ্যমান আছে, এবং এলিমিনেশনের জন্য আমাদেরকে একটা স্ট্রং ড্রাইভ দিতে হবে। তো এই বাস্তবতায় এই প্রতিপাদ্য নিশ্চয়ই একটা গুরুত্ব বহন করে। এবং কয়েকটি সিম্পল মেসেজ আমি যদি আইলাভ ফেডারেশনের যে কি মেসেজ আছে সেখান থেকে উল্লেখ করতে চাই সাধারণ কুষ্ঠরোগের ব্যাপারে বা কুষ্ঠ রোগ নিয়ে, সেটি হলো লেপ্রোসি ইজ কিউরেবল। এটা একটা খুব পরিষ্কার মেসেজ
এবং এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, সুতরাং এটা নির্মূল করা যায়, এটা সম্পূর্ণ সুস্থ হয় মাল্টিড্রাগ থেরাপি চিকিৎসার মাধ্যমে। এই রোগটি যেহেতু সহজে দৃশ্যমান হয় না, সুতরাং এটিকে খুঁজে বের করতে হয়। সুতরাং আর্লি কেস ডিটেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি যে একসময় 10,000 বা 15,000 রোগীও আমরা পেয়েছি। কেন তাহলে এটা এখন 3-4 হাজার ঘরে নেমে গেছে? অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাক্টিভ কেস সার্চ করি, এটা নতুন রোগী খুঁজে বের করা বা বের হয়ে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা নিয়ে এখনও অনেক কুসংস্কার আছে। মানুষ মনে করে যে এটা একটা অভিশাপের ফল, এটার কাছে যাওয়া যাবে না, এটা সংক্রামিত করে, কিন্তু এটা ভেঙে দিতে হবে এবং তার জন্য যথেষ্ট সোশ্যাল ইনক্লুশন আমাদের প্রয়োজন আছে, অথবা সমাজকে সম্পৃক্ত করার প্রয়োজন আছে। আমরা অনেক সময় যেটা ভুলে যাই যে আক্রান্ত জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করি না। সুতরাং তাদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে এইটা নির্মূল করার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। এবং সার্বিকভাবে আমাদের একটা ওভারঅল কোলাবোরেশন প্রয়োজন আছে, সেটা ক্রস মিনিস্ট্রি হতে পারে, বিভিন্ন সেক্টরে হতে পারে। এই বিষয়গুলো আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো বিষয় আসলে তুলে এনেছেন। স্যার, এবার একটু আপনার কাছে আসতে চাই। কুষ্ঠ নিয়ে যখন কথা বলছি, উনি আমাদেরকে অনেকগুলো বিষয় বলেছে যে এই দিকগুলোতে আমাদের এখন নজর দিতে হবে। আমরা যদি কৌশলপত্র নিয়ে ভাবি, একটি জাতীয় কুষ্ঠ কর্মসূচি, কুষ্ঠ নিয়ন্ত্রণ এবং নির্মূলের কৌশলপত্র আছে এবং তার আওতায় আসলে এই অনেকগুলো পদক্ষেপই হয়তো চলে আসে। আপনার কাছে জানতে চাই যে এখনও যদি আমরা ভাবি যে কৌশলপত্রটাকে আসলে সুষ্ঠুভাবে আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা হচ্ছে কিনা, সেখান থেকে আপনার কি মতামত? এবং আরও যদি আমরা বলি যে আমরা আরও বেশি নিয়ন্ত্রণে রাখতে চাই, কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বুঝতে পারা দরকার যে এই কুষ্ঠ একটা অনেক দিনের পুরনো রোগ, এটা অন্যতম প্রাচীন রোগ। কিন্তু খেয়াল করা দরকার যে প্রায় গত 40 বছরে এটার জন্য কোনো কার্যকর ওষুধ বেরোচ্ছে না। মানে নেগলেক্টেড কাদেরকে দিয়ে, মানে এটাকে বললে আমরা বুঝতে পারি না যে 30টা নেগলেক্টেড ডিজিজ। নেগলেক্টেড হচ্ছে রিসার্চার কমিউনিটি এটাকে নেগলেক্ট করে, ন্যাশনাল রেগুলেটররা নেগলেক্ট করে, পলিসি মেকাররা নেগলেক্ট করে। কারণ কি, রোগটা ধারণা করা হয় এটা গরিব মানুষদের হয় অথবা গরিব দেশের হয়। অতএব এটা ধারণাগতভাবে নেগলেক্টেড হয়েছে বাই দ্য পলিসি মেকার। গ্লোবাল পলিসিতে ওষুধ কোম্পানির গবেষণায় এটা নেগলেক্টেড হয়েছে। একটা দেশ, ইভেন গরিব দেশ, মানে আমাদের দেশেও যখন আপনারা অন্যান্য রোগের টার্গেটের তুলনায় দেখবেন, আপনি ক্যান্সার যত আলোচিত হয়, হার্ট ডিজিজ যেভাবে আলোচিত হয়, ট্রান্সপ্লান্ট যেভাবে আলোচিত হয়, সেভাবে কিন্তু কুষ্ঠ আলোচিত হয় না। এটাও একই কারণ, যেটা সাধারণভাবে ধারণা করা হয়, এটা একটা, যেটা উনি বলছেন, যেটা একটা কালচারাল একটা ইস্যু আছে, মানুষ মনে করে। অতএব আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অথবা স্ট্র্যাটেজি, এগুলো আসলে এক ধরনের কাগজের বই, যতক্ষণ এটা ট্রান্সলেটেড না হয় ইন্টু অ্যাক্টিভিটিস। এটা যতক্ষণ আর কি আমাদের সকল মানুষের কালচারাল চেঞ্জ না করে, মনোজাগতিক চেঞ্জ না করে, তার এডুকেশনাল ম্যাটেরিয়াল, আপনি বইপত্রে খেয়াল করতে হবে যে স্কুলের কলেজের বইতে আপনি যে এই রোগটার নাম উল্লেখ করে এটাকে রোগের ছবি দিয়ে আপনি তার মগজের এটাকে বিভ্রান্তিটা ভেঙে না দেন, তাহলে কিন্তু আসলে শুধুমাত্র বড় বড় স্ট্র্যাটেজি এবং এইরকম সারা দেশব্যাপী ইন্টারভেনশন করে আসলে মানুষের মগজের চেঞ্জটা করা যাবে না। অতএব এটা আসলে পুরো নেশন, মানে আপনি যে ঐক্যবদ্ধ, এটার শব্দ শুধুমাত্র গভর্নমেন্ট আর নন গভর্নমেন্টের একতা হওয়া, মিডিয়ার সঙ্গে একাডেমিশিয়ানের ঐক্যবদ্ধ হওয়া, তা না। ইটস হোল নেশন অ্যাকচুয়ালি একত্রিত হওয়া, এবং এই নেশনকে একত্রিত করার ক্ষেত্রে এই দিনগুলো খুব ভালো ভূমিকা রাখে। এরকম দিনে এই যে আজকে আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে এই যারা নাকি স্কুলে পড়ে, যারা কলেজের বই লিখেন, স্কুলের বই লিখেন, যারা বইগুলো লিখবেন, যারা এডিট করবেন, তারা অন্যান্য মিডিয়া, সাধারণ প্রিন্ট মিডিয়া, প্রত্যেকে যেন মানুষের মগজের মধ্যে থাকা কুষ্ঠ সম্পর্কিত যে ভুল ধারণা, কুষ্ঠকে যে দীর্ঘদিন যাবৎ অবহেলা করা হয়েছে, কুষ্ঠ রোগী যে আসলে সমাজে কোনো ঘৃণ্য প্রাণী না, এই ব্যাপারগুলি স্পষ্ট উচ্চারণ করার মধ্যে দিয়ে স্টিগমাটা ভাঙতে হবে। আর রিসার্চাররা কোনোভাবেই এটা করবে না গবেষণা, কারণ এই মানুষদের পয়সা দেওয়ার সামর্থ্য নেই। গত 40 বছর যাবৎ কোনো ওষুধ আবিষ্কার হয় নাই এবং হওয়ার সম্ভাবনাও নাই। এটা আগামী বহুদিন আসলে কুষ্ঠরোগের চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা আকর্ষণীয় না, কারণ মুনাফা হচ্ছে ওষুধ আবিষ্কারের প্রধান ড্রাইভিং ফোর্স। কুষ্ঠরোগী আসলে ওইভাবে অনেক সংখ্যায়ও বেশি না, পকেটও তাদের ওয়ালেটটাও মোটা না। অতএব এই ব্যাপারগুলো স্ট্র্যাটেজিতে শুধুমাত্র বাংলাদেশের না, এই গ্লোবাল রিসার্চ স্ট্র্যাটেজিতে যদি এটা রিফ্লেক্টেড না হয়, তাহলে আসলে এই রোগ থেকে পৃথিবীর মানুষকে মুক্ত করা যাবে না। অতএব এটা আমরা বলবো যে বাংলাদেশের ন্যাশনাল স্ট্র্যাটেজি যেমন আছে, সেটা একটা ডকুমেন্ট, ভালো ডকুমেন্ট। আমাদের তো ডকুমেন্ট অনেকে মিলেমিশে গ্লোবালি তৈরি করা হয়, কিন্তু এই ডকুমেন্টগুলো পিস অফ পেপার, যতক্ষণ নাকি এই রিয়েল যে স্টিগমা এবং যে রিয়েল ব্যারিয়ারগুলো আছে, এগুলো রিমুভ করার জন্য কার্যকরী ইন্টারভেনশন না নেওয়া হবে।
ঠিক এখান থেকেই জানতে চাচ্ছি যে ইমপ্লিমেন্টেশনের জন্য যেটা আপনি বলছেন যেটা হয়তো কাগজ বা ডকুমেন্ট, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার জন্য আমরা শুরুটা কোথা থেকে করতে পারবো আপনার পরামর্শ? পলিসি মেকারের কমিটমেন্ট আজকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যিনি নীতি নির্ধারক ওনার কমিটমেন্ট টু ওই কুষ্ঠরোগী, যিনি কমিটেড যে বাংলাদেশের সকল কুষ্ঠরোগীর কাছে একটা মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেবেন। 1, 2 হচ্ছে ছড়িয়ে থাকা মানুষের মধ্যে আর কার কুষ্ঠ আছে তাকে আইডেন্টিফাই করার জন্য উনি পুরো হেলথ মেশিনারিটাকে কাজে লাগাবেন। বাংলাদেশের মতন এরকম এক্সেলেন্ট হেলথ ইনফ্রাস্ট্রাকচার খুব কম দেশে আছে, মানে এটা একদম পৃথিবীর টপ ক্লাস প্রাইমারি হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার। প্রতিটা ইউনিয়নে আমাদের প্রচুর হেলথ স্টাফ আছে। সো আমাদের এই মেশিনারিটাকে যদি লিপ্রসি ডিটেকশনে আপনার, কারণ কেস যতক্ষণ ডিটেক্ট করে ইরাডিকেট না করলে তো এটা থেকেই যাবে সারাক্ষণ কমিউনিটিতে। অতএব পলিসি মেকারের কমিটমেন্ট হচ্ছে প্রথম নীতি নির্ধারকদের পক্ষে, এরপর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন এবং অ্যাপ্রোপ্রিয়েটলি হোল জনগোষ্ঠীকে এনগেজ অ্যান্ড ইনভলভ করে মানুষকে কেসগুলো ডিটেক্ট করে চিকিৎসার ব্যবস্থা করা, তাদেরকে সমাজের মধ্যে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করা। একেবারে শুরুতে আসলে যে বিষয়টি আপনি বলছেন যে পলিসি মেকারদের কমিটমেন্ট, এটা হচ্ছে আমাদের একদম প্রথম দরকার। সেক্ষেত্রে যখন ওনারা আসলে কমিটেড হবেন বা আমরা যখন কাজ শুরু করব, সরকারি পর্যায়ে আমাদের কি যথেষ্ট পরিমাণে বাজেট আছে কিনা বা এই দিকটাকে আমরা আসলে নজর দিচ্ছি কিনা বা আরও ভবিষ্যতে দেওয়ার দরকার কিনা, এ ব্যাপারে আপনার কি মতামত বা আপনি কি মনে করছেন? মানে এটা আমি যেই চেয়ারে বসা সেখান থেকে বলাটা একটু অস্বস্তিকর, তারপর আমি স্পেল আউট করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য কাঠামোটা খুবই ফ্র্যাগমেন্টেড, এটাকে টুকরা টুকরা করে সাজানো। এই লেপ্রসি কন্ট্রোল নামে একটা আলাদা প্রোগ্রাম, টিবি কন্ট্রোল নামে আরেকটা প্রোগ্রাম, ম্যালেরিয়া কন্ট্রোলের জন্য, ডায়রিয়া কন্ট্রোলের জন্য, HIV জন্য, এটা সাংঘাতিকভাবে টুকরা টুকরা করা। এর ফলে যেটা হয়, একই মানুষ এই একটি কাজের জন্য ডেজিগনেটেড, এই আরেকজন মানুষও একই দরজাতে আজকে যদি X রোগের জন্য আসে কালকে Y রোগের জন্য আসে। সেই যে টুকরা টুকরা একটা হেলথ সিস্টেম আসলে কাজ করতে পারে না। অতএব এইখানে প্রধান ব্যারিয়ারটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা একটা পুরো আমব্রেলা হতে হবে, একটা ন্যাশনাল হেলথ সার্ভিস একসাথে কাজ করবে এবং এটা একটা জাতীয় স্বাস্থ্য উদ্যোগের অংশ হিসেবে লেপ্রসি এটা একটা অংশ, কিন্তু হোল পপুলেশনের মধ্যে আরও বহু রোগ আছে। অতএব এটা যতক্ষণ নাকি একটা কোঅর্ডিনেটেড কনসার্টেড এফোর্ট না হবে হোল নেশনের, ততক্ষণ আসলে এইভাবে এই টুকরা টুকরা হেলথকে কন্ট্রোল করার চেষ্টা করে, এই রোগ কন্ট্রোল ওই রোগ কন্ট্রোল, এইভাবে কাজটা আসলে আমার ধারণা যে ভালো কাজ করবে না। আমি যতটুকু দুনিয়ার বিভিন্ন দেশে হেলথ সিস্টেম দেখি সেখানে এরকমভাবে এই সমস্ত কম্পার্টমেন্টাল কন্ট্রোল প্রোগ্রাম এগুলো ইনিশিয়ালি ভালো কাজ করে। অ্যাপারেন্টলি প্রথম দিকে যেমন হয়তো একটা মশা মারার জন্য কাজ করবে, কিন্তু পুরো মশা কন্ট্রোল করার জন্য এই সিস্টেমটা আসলে কাজ করে না। সো কিছুদিনের জন্য এরকম একটা কন্ট্রোল প্রোগ্রাম ভালো কাজ করে। আর দ্য এন্ড অফ দ্য ডে আসলে ন্যাশনাল হেলথ সার্ভিস হচ্ছে মূল মানে ইফেক্টিভ কর্মপদ্ধতি আর কি। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটাও আসলে আমাদের থাকতে হবে। আপনার কাছে আবারও আসবো, অনেক ধন্যবাদ, আবারও ফিরবো আমরা আপনার কাছে। এবার একটু আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আমরা কুষ্ঠ নিয়ে যখন কথা বলছি তখন আমরা জানি যে কুষ্ঠরোগের কারণে কিন্তু অনেকেই প্রতিবন্ধিতায় ভোগেন, অনেক রকম জটিলতায় ভোগেন। এই বিষয়গুলোতে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কী ধরনের চিকিৎসা ব্যবস্থা দরকার যাতে ওনারা এই ধরনের জটিলতায় না ভোগেন, সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমাদের কাছে পর্যাপ্ত আছে কিনা আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করি, অথবা আমাদের আরও কিছু করা দরকার কিনা, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। আসলে কুষ্ঠরোগীরা তাদের চিকিৎসা বা তাদের জীবনের একটা পর্যায়ে বিকলাঙ্গতার শিকার হন অথবা যেটা ডিফর্মেটিভ বলা হয়, এবং আমরা যদি পরিসংখ্যান বিশ্লেষণ করি আমরা দেখি যে প্রায় 8% গ্রেড টু ডিসেবিলিটি এটা নতুন রোগীর মধ্যে পাওয়া যায়। সুতরাং আমরা যদি খুব সিম্পল হিসাব করি তাহলে একটা বড় সংখ্যক মানুষের আসলে এই ধরনের সেবার প্রয়োজন হয়। এটা এক ধরনের সেবা, কিন্তু এর বাইরেও তাদের রিয়াকশন হয়, তাদের ইএনএল রিয়াকশন হয় এবং তাদের আলসার হয়, যেহেতু তাদের অ্যানেস্থেটিক হ্যান্ড অ্যান্ড ফিট থাকে। তো এইটা কুষ্ঠরোগীদের শুধু সংখ্যার হিসাবে যদি নতুন রোগীর কথাও বাদ দেই, এর বাইরে একটা বড় সংখ্যক মানুষ আছে বা কুষ্ঠরোগী আছে, কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি আছে যাদের আসলে এই ধরনের সেবার প্রয়োজন আছে। দুঃখজনক হলেও সত্য, আসলে এই সেবাটি এখন পর্যন্ত এনজিও বা প্রাইভেট লেভেলের যে হাসপাতাল বা সংস্থাগুলো আছে তারাই ব্যাপকভাবে দিয়ে আসছে। এবং কিন্তু আমরা যেটা মনে করি যে এইটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রেও এই সেবাটা দেওয়া সম্ভব। এই কার্যক্রমটা শুরু হয়েছে, কিন্তু এটা আরও ব্যাপকতা প্রয়োজন আছে। এবং স্যার যেটা বলেছেন যে এটা আসলে পলিসি লেভেলের পরিবর্তনটা আসলে ট্রান্সমিটেড হতে হবে পুরো স্বাস্থ্য পর্যায়ের কার্যক্রমে, তাহলে আমরা ওইখানে এই ধরনের সেবা আমরা দেখতে পাবো। আমরা মনে করি যে
স্যার যেটা স্ট্র্যাটেজির কথা বলছিলেন সেইখানেও এই অ্যাসপেক্টগুলো কাভার হবে নিশ্চয়ই। যদি আমরা একটা শক্তিশালী ন্যাশনাল লেপ্রোসি প্রোগ্রাম দেখি, অথবা আমরা যদি একটা স্ট্রং রিসোর্সফুল ন্যাশনাল প্রোগ্রাম দেখি যেখানে আসলে কুষ্ঠ রোগীদের এই ধরনের চিকিৎসা হবে, যেখানে গবেষণা হবে, যেখানে একটা রিসোর্স সেন্টার হবে, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে রিসোর্স পাবে, সেই রকম একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখনও প্রায় 3টি সরকারি বিশেষায়িত কুষ্ঠ হাসপাতাল আছে যারা এই সেবা দেওয়ার চেষ্টা করছে, আর বেসরকারি পর্যায়ে প্রায় 6টি হাসপাতাল আছে যারা এই সেবা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই বিশেষায়িত সেবা অত্যন্ত ব্যয়বহুল একটি সেবা, এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান আসলে এই ব্যয় বহন করতে পারছে না বিধায় তাদের কার্যক্রমকে তারা সীমিত করে নিয়ে আসছে। এবং দেখা যাচ্ছে যে এই সেবা নিতে অনেক দূর দূরান্তে মানুষকে যেতে হচ্ছে। দি লেপ্রোসি মিশনের যে হাসপাতালটা নীলফামারীতে আছে সেটা একটা বড় সংখ্যক সেবার যোগান দিয়ে থাকে। এখন যদি সিম্পলি চিন্তা করেন খুলনা থেকে কাউকে নীলফামারীতে যেতে হয় এবং সেখানে তাকে 15 দিন 1 মাস থাকতে হয়, এই যে তার একটা খরচ এবং তার পরিবারের সাথে তার যে ডিটাচমেন্ট, এই সামগ্রিক বিষয় তাকে আসলে এইটার ব্যাপারে অনুৎসাহিত করে। তো আসলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে তার আসলে চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার ঘরের কাছে, সেই জন্য মানে উপজেলা এবং জেলা পর্যায়ের এই সেবাটা যদি নিশ্চিত করা যায় তাহলে ব্যাপকভাবে কুষ্ঠরোগের প্রতিবন্ধিতা রোধ করা সম্ভব হবে, এবং কুষ্ঠরোগীদের এই ধরনের জটিলতার যে চিকিৎসা সেটি তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবং আমি মনে করি যে সরকারি যে সমস্ত বিশেষায়িত কুষ্ঠ হাসপাতাল আছে সেখানেও এই ধরনের সেবার মান আরও বৃদ্ধির সুযোগ আছে, যাতে করে কুষ্ঠরোগীদের সামগ্রিক সেবা নিশ্চিত করা যায়। যেখানে আপনি আমাদেরকে বলছিলেন চিকিৎসার ব্যাপারটি, এবং মূলত যেহেতু বেসরকারি হাসপাতাল অথবা আইএনজিও বা এনজিওর মাধ্যমেই চিকিৎসা হচ্ছে, একজন রোগীর যদি প্রাথমিক পর্যায়ে উনি চিকিৎসা নেওয়া শুরু করেন অথবা যদি উনি কমপ্লিকেশনে আক্রান্ত হন, কীরকম খরচ লাগতে পারে এই চিকিৎসার পুরোটা আপনি যদি একটু ধারণা দিতেন আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ। যেহেতু কুষ্ঠ রোগীদের সমস্ত চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে, এটি সরকারের একটা নির্দেশনা আছে এবং সেই অনুযায়ী এই চিকিৎসা সবাইকে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। এবং বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে যেটা হয় যে ধরনের কমপ্লিকেশন নিয়ে ওনারা যান হাসপাতালে, সেখানে অ্যাভারেজ আমরা দেখি যে প্রায় আলসার বা রিঅ্যাকশন এই জাতীয় রোগীদের ক্ষেত্রে 30 থেকে 45 দিন পর্যন্ত তাদের থাকতে হয় হাসপাতালে, এবং সেই ক্ষেত্রে একটি কোয়ালিটি সার্ভিস দিতে গেলে এটা যথেষ্ট খরচ বা ব্যয়বহুল, এবং এটা শুধুমাত্র চিকিৎসা না, এর সাথে আনুষঙ্গিক আরও যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ আছে সেগুলোও তাদেরকে বিনামূল্যে দেওয়া হয়। তো সেই প্রেক্ষাপটে আসলে এটার খরচের পরিমাণ যথেষ্ট হয়ে থাকে যদি আমরা একটা কোয়ালিটি সার্ভিসের কথা চিন্তা করি, এবং যে কারণেই আসলে অনেক প্রতিষ্ঠানের পক্ষে এটা খুবই ব্যয় বহন করা অত্যন্ত জটিল হয়ে যায়। কিন্তু সামগ্রিকভাবে যদি এইভাবে চিন্তা করি যে একটা রোগীকে যদি 45 দিন একটা হাসপাতালে রেখে বিনামূল্যে চিকিৎসা দিতে হয়, তাহলে এটা একটা সিগনিফিক্যান্ট কস্ট বেয়ার করতে হয় তাদেরকে। আর সেক্ষেত্রে কি বেসরকারি হাসপাতাল এই ধরনের চিকিৎসা দিতে পারে কিনা বা দেয় কিনা এখন পর্যন্ত? হ্যাঁ, বেসরকারি হাসপাতাল যেমন আমাদের লেপ্রোসি মিশন হসপিটাল, আমরা এই সেবা দিয়ে থাকি, বিনামূল্যে দিয়ে থাকি, এবং আমাদের ওখানে প্রায় 100 বেডের ক্যাপাসিটি আছে। আমরা 100 বেড পর্যন্ত চিকিৎসা সেবা এক্সটেন্ড করতে পারি। সুতরাং ওখানে দেশের সব জায়গা থেকে রোগী আসে, সুতরাং এই সেবাটা নিঃসন্দেহে এবং বেসরকারি হাসপাতালগুলোই দিয়ে থাকে বা দিয়ে আসছে সরকারের সাথে সাথে। যেখানে আপনি বলছিলেন আমাদেরকে যে সরকারি কয়েকটি হাসপাতাল আছে যেখানেও চিকিৎসা দেওয়া হয়, বেসরকারি যেমন আপনি বলছেন যে লেপ্রোসি ইন্টারন্যাশনাল, সেখানে 100 বেড আছে। শুরুতেই কিন্তু আপনি বলেছিলেন যে প্রতি বছর প্রায় 4000-এর মতো করে নতুন কেস এখনও আসছে। এই যে নতুন কেস আসছে 4000, ওনাদের সবাইকে আমরা আসলে চিকিৎসা দিতে পারছি কিনা? আমাদের এখন পর্যন্ত যে স্ট্রাকচার আছে তার মধ্যে আমরা কি ওনাদেরকে চিকিৎসা দিতে পারছি কিনা? হ্যাঁ, এইটা আমরা বলবো যে যেহেতু সকল নতুন রোগী আসলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আইডেন্টিফাইড হন, এবং ওখানে যিনি এমওডিসি আছেন তার মাধ্যমেই এই নতুন রোগীরা শনাক্তকৃত হন, এবং মাঠ পর্যায়ে তাদেরকে খুঁজে এনে সেখানে আনা হয়, এবং সেটি নিশ্চিতের পরে যে মাল্টিড্রাগ থেরাপি আছে সেটি কিন্তু সেই হাসপাতাল বা সেই সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র থেকেই তাদেরকে দেওয়া হয়।
সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় যে সম্পূর্ণভাবে বিনামূল্যে এই চিকিৎসা একজন কুষ্ঠরোগী সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে পেয়ে আসছে। সুতরাং চিকিৎসার ব্যাপারে বাংলাদেশে কুষ্ঠরোগীদের সর্বরকম সুযোগ সুবিধা দেওয়া আছে, সেটি সরকারি পর্যায়ে আছে এবং বেসরকারি পর্যায়েও আছে। সুতরাং একজন কুষ্ঠরোগী শনাক্ত হওয়া থেকে শুরু করে সম্পূর্ণ রোগ মুক্তি পর্যন্ত সমস্ত চিকিৎসা বাংলাদেশে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এবং এনজিও পর্যায়ে দেওয়া হয়ে থাকে। স্যার, এবার আমরা একটু আপনার কাছে আসতে চাই, যেটা আমরা দেখছিলাম বা শুনছিলাম যে সরকারি 3টি হাসপাতাল আছে যেখানে বিনা খরচে দেওয়া হচ্ছে, বেসরকারি হাসপাতালেও তো দেওয়া হচ্ছে আমরা শুনছিলাম। তবে আসলে একেবারে চিকিৎসা সেবাটি আসলে খুব যে কাছাকাছি বা খুব সহজে পাওয়া যাচ্ছে সেরকমটি নয়। ঠিক এই জায়গা থেকে একটু আপনার পরামর্শ জানতে চাই যে যদি আমরা আরেকটু হাতের নাগালে আনতে চাই এবং সহজে যাতে ওনারা চিকিৎসাটি নিশ্চিতভাবে পেতে পারেন, তার জন্য আমাদের এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং আসলে আমরা সেটা মানে শুরু করতে চাচ্ছি কিনা বা করব কিনা? একটু বোঝার ভুল হচ্ছে আর কি। মানে আমাদের কিন্তু আসলে মানুষের দোরগোড়াতে এটা আছে, মানে যেটা উনি বলেছেন এমওডিসি, মানে ব্যাপারটা বোঝার জন্য বলছে যে উপজেলা লেভেলে আসলে আমাদের যে ফিল্ড স্টাফ এবং যদি এনজিওরা ওনাদের ফিল্ড স্টাফরা যদি ডিটেক্ট করা আর্লি সন্দেহ করেন, তাকে কিন্তু প্রতিটি উপজেলাতে কিন্তু আমাদের এই মানে মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল আছেন, ওনারা ক্লিনিক্যালি এটাকে ডায়াগনোস করেন এবং ট্রিটমেন্ট শুরু করেন। ওনারা কম্পিটেন্ট, ওনারা এটাকে ক্লিনিক্যালি ডায়াগনোস করার সামর্থ্য আছে। অতএব একটা উপজেলা লেভেলের চাইতে নিচে আসলে এটা ডায়াগনস্টিক ক্যাপাসিটি নেওয়াটা এটা রিয়ালিস্টিক না, প্রয়োজনও নাই আসলে। অতএব আমরা মনে করি আর কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে মানুষের প্রায় দোরগোড়াতেই আসলে আমাদের তার রোগটা নিশ্চিত করা এবং সেখানে ওষুধ পৌঁছে দেওয়া, এই দুটো বন্দোবস্ত এখন আছে। যেই আলাপটা আসছে সেটা হচ্ছে 3টি হসপিটাল বা 6টি হাসপাতাল, এগুলো কিন্তু জটিলতার প্রশ্ন। মানে সকল লেপ্রসি রোগীর আসলে তো ওনাকে একটা চিকিৎসা দেওয়া হবে, 4 সপ্তাহ চিকিৎসা নেবেন, 4 সপ্তাহ পর রিফিল করবেন, এরকম 6টা সাইকেল শেষ করলে পরে উনি কিওর হয়ে যাবেন, এটাই ধারণা করা যাবে। কিছু পার্সেন্ট উনি বলেছেন এর মধ্যে 8-10% হয়তো পেশেন্ট যাদের আসলে জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হবে। ওই রোগীদের জন্য আসলে খেয়াল করবেন, উনি যদি ধরি আমরা যদি 4000 রোগী ডিটেকশন হয়, তার মধ্যে 400 রোগীর আসলে এরকম কমপ্লিকেশন আসার সম্ভাবনা। আপনি 400 রোগীর জন্য আসলে অনেক বেশি জায়গা ডিসপার্টেড হসপিটালিটি করা এটা কস্ট ইফেক্টিভ হবে না আসলে। সো যে 3টা আছে হয়তো সেটা আরেকটু বাড়তে পারে রিজিয়নালি, এবং প্রপার প্ল্যানিং হলে পরে রিজিয়ন কভার, যেমন নীলফামারী যদি উনি কভার করে, রংপুর বেল্টে গভর্নমেন্টের আসলে কোনো ফ্যাসিলিটি কোনো দরকার নেই। সো এই ধরনের ক্লাস্টার করে যদি আসলে করা যায়, খুলনা থেকে রংপুর যেতে হবে এই জায়গাটা যদি থাকে, তাহলে খুলনা একটা আবার হসপিটাল করা। সো আমার মনে হয় যে আমাদের সরকারের 3টা, ওনাদের 6টা মিলে 9টা এরকম ফ্যাসিলিটি আছে, এগুলোকে যদি একটু জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আর একটু প্রপারলি অর্গানাইজ করা যায়, যদি কোথাও এরকম গ্যাপ থাকে সেখানে যদি 2-3টা ফ্যাসিলিটি করা যায়, তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা প্রাইমারি লেভেলের নেটওয়ার্কটা ভালো আছে। শুধুমাত্র এই 10% কমপ্লিকেটেড কেসেস যাদের হসপিটালাইজেশন দরকার হবে, ওদের রিজিয়নালি যদি একটু ক্লাস্টার করে ফেলা যায়, তাহলে আমার ধারণা প্রবলেমটা অ্যাড্রেস করা সম্ভব আর কি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কি কিছু করা দরকার কিনা আপনার এই ব্যাপারে? এটা তো আমাদের প্রাইমারিলি বলছিলাম যে হ্যাঁ দেখেন, যে কোনো রোগ ম্যানেজ করার ক্ষেত্রে বা যে কোনো রোগ ডিটেক্ট করার ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা একদম প্রাইমারি। আমাদের যে 2-3টা রোগকে আপনারা দেখবেন এখন নিয়ন্ত্রণে এসছে, তার মধ্যে মনে করি আমরা যে ডায়রিয়ার কথা ভাবেন, এটা নিয়ন্ত্রণে এসছে সাধারণ মানুষ জেনেছে বিধায় তারা এবং খেয়াল করেন সেই টেলিভিশনে সেই 1 চিমটি লবণ, এইভাবে মানে এটা একটা সাধারণ জ্ঞানে পরিণত হয়ে গেছে যে আসলে ডায়রিয়া হলে কি করতে হয়। যখন কোনো রোগের ব্যবস্থাপনা অথবা রোগ এড়ানোর পদ্ধতিটা মানুষের সাধারণ জ্ঞান হয়, তখনই ওই রোগ নির্মূলের ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়। অতএব আমি মনে করি, আর এখন তো আসলে এটা তো আর অনেক আগের যুগের কথা, এখন তো আপনাদের মতো গণমাধ্যমগুলো যে মানে পেনিট্রেশন কমিউনিটির মধ্যে, তার মধ্যে আছে সোশ্যাল মিডিয়া, এর মধ্যে প্রিন্ট ম্যাটেরিয়াল, সবাই মিলে যে পেনিট্রেশন সেটা, এবং তার পাশাপাশি এখন প্রতিদিন মনে করেন আজকে যে কোনো অ্যাট এনি গিভেন মোমেন্ট একটা যে কোনো ক্লাসে কিন্তু 10-15-20 লক্ষ ছাত্রছাত্রী, তাদের বইয়ে যদি এক প্যারাগ্রাফ থাকে, এটা রিচ করবে হয়তো 10 লক্ষ পরিবার, 20 লক্ষ পরিবার। সো ক্লাস 6-এর বইয়ে এক প্যারাগ্রাফ আসলে 10 লক্ষ পরিবারকে আসলে কী কুষ্ঠ, কীভাবে আর্লি সায়েন্সগুলো কী, তার রেসপন্সিবিলিটি কী, এই ব্যাপারগুলো শিখে ফেলতে পারবে। সো এটা অ্যাওয়ারনেসটা অ্যাচিভ করা এখন অনেক সহজ। মেইন ইস্যুটা হচ্ছে অ্যাচিভ করতে চাই এবং প্রপার কমিউনিকেশন টুলসটাকে আমরা সেইখানে প্লেস করে দিতে পারতেছি কিনা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আবার একটু আপনার কাছে আসতে চাই, এবং আমরা যখন আসলে সচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলছি, আমাদের আজকের এই আয়োজনেরও সেটাই মূল উদ্দেশ্য বলা যেতে পারে। আপনার কাছে জানতে চাই, এখনও অনেকে হয়তো জানেন না বা বোঝেন না যে আসলে কুষ্ঠ হলে কি হতে পারে, কী ধরনের উপসর্গ দেখা যেতে পারে, কিভাবে ছড়ায়, একেবারে প্রাথমিক ধারণা যদি আমাদের দর্শকদেরকে দিতেন। থ্যাংক ইউ।
আসলে এইটার প্রাথমিক সিমটমগুলো এরকম যে এটা চামড়ায় হালকা ফ্যাকাশে দাগ দেখা দেবে এবং যেটা আমাদের প্রচলিত অন্যান্য চামড়ার যে সমস্ত রোগ আছে সেগুলোর সাথে খুবই মানে সিমিলার, এবং এটা চামড়ায় যখন দেখা দেয় এটা ব্যথা হয় না, চুলকায় না, যার কারণে মানুষ এটা নিয়ে কম চিন্তা করে। কিন্তু তারপরে এটা যদি অবহেলিত থাকে তাহলে এটা প্রান্তিক স্নায়ুকে আক্রান্ত করে এবং তার ফলশ্রুতিতে তার হাতে পায়ের অবশ যে ভাব আছে সেটি আসতে পারে। সুতরাং এইটি খুবই প্রাথমিক একটা লক্ষণ, যেটি দেখে আসলে তার যদি মনে হয় যে তার এই ধরনের সিমটমগুলো আছে, নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে উনি যাবেন এবং উনি অবশ্যই এখান থেকে পরামর্শ পাবেন। আর আমি মনে করি যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে একটা কুসংস্কার আছে মানুষের মধ্যে। মানুষ মনে করছে যে কুষ্ঠ ভালো হয় কিনা বা চিকিৎসা আছে কিনা, বা এটা নিয়ে এখনও একটা ছোঁয়াচে রোগের রোগ কিনা। এই সমস্ত কুসংস্কার দূরীকরণ করতে পারলে আসলে কুষ্ঠকে নির্মূল করা আমার মনে হয় যে খুবই সহজ একটা বিষয় বলে আমি মনে করি। চিকিৎসা পাওয়া যায় এবং যখন উনি চিকিৎসা নেবেন তখন আসলে নির্মূল করা সম্ভব, এই মেসেজটি আমরা দিতে চাই। এটাকে খুব ভয়ঙ্করভাবে দেখার কোনো সুযোগ বা দরকার নেই আসলে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বেশ কিছু মেসেজ সাধারণ মানুষের জন্য দিতে পেরেছি বলে আমার ধারণা, হয়তো অনেকেই উপকৃত হবেন। একেবারে শেষে এসে আমাদের এই যে কুষ্ঠ দিবস, বিশ্ব কুষ্ঠ দিবস 2025 উপলক্ষে আমাদের দর্শকদেরকে উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। কুষ্ঠ কোনো অভিশাপ নয় আসলে, প্রথম কথা। দ্বিতীয়টা নিরাময়যোগ্য। এটা যত আর্লি ডিটেকশন হবে ততই এর লক্ষণগুলো জটিল হওয়ার সম্ভাবনা কমে যাবে। অতএব প্রত্যেকেই যে লক্ষণগুলোর কথা বলা হচ্ছে সেগুলো যখনই দেখবেন উনি ওনার নিকটস্থ স্বাস্থ্য ফ্যাসিলিটিতে আসবেন এবং ডেজিগনেটেড যে ডক্টর ওনার পরামর্শক্রমে উনি নিশ্চিত হবেন যে ওনার আসল রোগটা হয়েছে নাকি হয় নাই। আপনাকে অনেক ধন্যবাদ। এই একই ব্যাপারে আপনার কাছেও একেবারে শেষে জানতে চাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আবার সেই থিমে ফিরে যেতে চাই, যেটা হলো ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ নির্মূল করি, অথবা ইউনাইট, অ্যাক্ট অ্যান্ড এলিমিনেট। আসলে আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা দরকার আছে। আমরা কুষ্ঠকে সংখ্যা হিসাবে বিবেচনা করব না, কিন্তু একজন কুষ্ঠ আক্রান্ত মানুষের যে সামগ্রিক জীবনের যে বেদনা সেটাকে অনুভব করে আমরা যদি কুষ্ঠ নিয়ে চিন্তা করি, আমার মনে হয় যে কুষ্ঠ দিবসে আসলে আমরা যে প্রতিপাদ্য নিয়ে গিয়েছি, আমরা এলিমিনেট বা নির্মূল করার ক্ষেত্রে আসলেই আমরা একটা সঠিক জায়গাতে পৌঁছাতে পারবো। এই আহ্বান আমি আজকে দিনে রাখতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের জন্য এত কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্ব কুষ্ঠ দিবস 2025 উপলক্ষে দ্য লিপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এটিএন নিউজের বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। Supported by the Leprosy Mission International Bangladesh.